Okay, so we all know that this is our fourth free live class of this free course, and in this class, basically, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb, as well as I'll also show you how to solve a conversation, how to make a conversation practically from Bengali to English, because you all know that our mother tongue is Bangla. সো আপনি প্রাইমারি লেভেলে যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, ব্রেন আগে বাংলাটা চলে আসে। দ্যাট ইজ আ সাইকোলজিক্যাল থিংস। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে কিভাবে ইংলিশে আপনি ট্রান্সলেট করবেন, কনভার্ট করবেন সঠিক টেন্স ধরে রেখে, বা যদি মডেলের হয় সেটা ধরে রেখে, বা যদি প্যাসিভের হয় সেই অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইউজ করে কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন কারেক্ট গ্রামার মেনটেন করে, আমি এটা আপনাদেরকে দেখাবো। তার আগে মডেল ভার্ব কেন দেখাবো আমি কিন্তু অলরেডি বলেছি। দেখেন, ইংলিশে কথা বলতে গেলে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে আমরা এগোতে পারি না। যারা গত ক্লাস অ্যাটেন্ড করছিলেন তারা জানেন আমি এটা বলেছিলাম। এবং এই সময়ের পরিবর্তনের জন্য আমরা মূলত টেন্স শিখে থাকি। কথাটা বোঝেন? একটা বিষয় শেখার আগে আমাকে জানতে হবে কেন আমি এটা শিখবো, এর প্রয়োজনীয়তাটা কোথায় আমার প্র্যাকটিক্যালি। আমি কি বলছি, ইংলিশে কথা বলার জন্য আমাকে টাইমের পরিবর্তন করতে হয়, এর জন্য আমরা টেন্স শিখি। একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না। তো টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ক্লাসিফিকেশন আছে, পার্ট আছে। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের টেন্স এর স্ট্রাকচার আছে 12টি, এটাও আপনারা জানেন। সো 12টা স্ট্রাকচার মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে, 12টা ওয়েতে, 12টা টাইমে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু এই 12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশে কথা বলার জন্য বা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্স এর পাশাপাশি এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা নিয়ে আছে। প্র্যাকটিক্যাল স্পিকিং এবং রাইটিংয়ে আমাদের প্রচুর ব্যবহার করতে হয়, এবং এরা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে থাকে। এই মডেল এবং সেমি মডেল অক্সিলারি ভার্বগুলো ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে থাকে। তো যাদের এই ভার্ব নিয়ে দুর্বলতা আছে, যারা মডেল এবং সেমি মডেল অক্সিলারি ভার্বকে প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিংয়ে অ্যাপ্লাই করতে পারেন না, আমি যেটা বললাম আজকের ক্লাসে লাস্ট পর্যন্ত থাকলে এই জায়গা নিয়ে আপনাকে কোনো ধরনের প্রবলেম বা সমস্যা ফেস করতে হবে না। খুব ভালোভাবে এটার ব্যবহার আপনি জানতে পারবেন। এই টপিকটা সম্পর্কে আপনার ভালো একটা কনসেপ্ট চলে আসবে। ঠিক আছে? তো দেখেন, আমরা কি বলছি, মডেলস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। অর্থাৎ এগুলো কি, অন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি, হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী মানে কি, যে ভার্বগুলো অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। অর্থাৎ অক্সিলারি ভার্ব মেইনলি দুই প্রকার, একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? টেন্সের স্ট্রাকচারে যে অক্সিলারি ভার্বগুলো বসে, ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলে। আর এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মূলত মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব। মানে মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল। তো এগুলো অক্সিলারি মানে হেল্পিং, মানে এদের পরে অবশ্যই অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। কিন্তু এইখানে বিষয়টা কি দেখেন, পার্থক্যটা কথায়। এখানে বলছে যে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি যেগুলো, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ডি, ইডি, টিএন এরকম বসে। হ্যাঁ। তো টেন্সের স্ট্রাকচারে, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পর মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি এরকম থাকে। বাট মডালের একটা সুবিধা হচ্ছে, মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের পর যে মেইন ভার্বটা থাকবে সেটার ফর্মের চেঞ্জ হয় না, সেটা অলওয়েজ বেস ফর্মে থাকে। সেই ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসে না। কিন্তু এখানে মডাল ভার্ব একটা মেজর রোল প্লে করে, প্রধান ভূমিকা পালন করে। মডালের অর্থটা আমাকে আগে জানতে হবে, ভোক্যাবুলারি, শব্দ অর্থ। যেমন খ্যান মানে পারা, কুট পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে। অর্থাৎ ক্যান হচ্ছে
অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝায়। মে হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। মাইট পাস্ট অফ মে। শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। উড অতীত অভ্যাস অর্থে বসে। এই উড ভার্বের অনেক মিনিং আছে। এইখানে যে মডেলগুলো আপনারা দেখছেন না, এই যে অর্থটা পাশে দেওয়া আছে, এটা সিম্পল অর্থ, মানে অ্যাকচুয়ালি মডেলগুলোর অর্থটা কি সেভাবে আমি এখানে লিখে দিয়েছি। বাট প্রত্যেকটা মডেলের উপর আবার ডিটেইলস এক একটা ক্লাস আছে, অনেক বড় বড় ক্লাস। কারণ আমি যেটা বললাম, এটা এই মডাল ভার্ব একটা মাত্র অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। আমি সেটা আপনাদের দেখাবো। সো ইউজ টু অতীত অভ্যাস, শুড উচিত অর্থে বসে, ওট টু এটা উচিত অর্থে বসে। এখানে কিছু কিছু পার্থক্য আছে, যেমন অতীতে ইন জেনারেলি কেউ কিছু করতো, উডের ব্যবহার হয়। আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল। সে ভাত খেত, হি উড ইট রাইস। এখন আর ভাত খায় না, ফলমূল খায়। সো এরকম। আর অতীতে কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, এমন কোনো কাজ সে না করে পারতো না, হ্যাঁ, তখন ইউজ টুটা বসাই। হি ইউজ টু প্লে ফুটবল ইন হিজ চাইল্ডহুড। সে শৈশবে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। সো পার্থক্য আছে কিছু কিছু, যেমন আমি এটা দেখাবো ডিটেলসে। শুড মানে উচিত, এটা ইন জেনারেলি কোনো একটা কাজ কারো করা উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। ইউ শুড রিড বুক, তোমার বই পড়া উচিত। আবার ওট টু মানে উচিত, এটা হচ্ছে ফর্মালি কোনো কিছু করা উচিত, বেশি পলাইটনেস ক্রিয়েট করে, বা রেসপন্সিবিলিটি বা ডিউটির সাথে কোনো কিছু করা উচিত। ফর এক্সাম্পল, মানে এমন একটা কাজ আপনার করা উচিত যে কাজটা করা আপনার দায়িত্ব বা কর্তব্য। ফর এক্সাম্পল, আই শুড অবে মাই প্যারেন্টস, অবে আমার পিতামাতাকে মান্য করা উচিত। ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ আউট টু, আই আউট টু অবে মাই প্যারেন্টস, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে। আই আউট টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা উচিত। অর্থাৎ এই জায়গাগুলোতে শুডের পরিবর্তে আউট টু ব্যবহার করলে সেটা আরো ভালো শোনায়। এইটাই আর কি। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার অর রাদার মানে বরং, উচিত বা ভালোই। এরপর দেখেন কত সুন্দরভাবে এই ফাইলগুলো অর্গানাইজ করা। গত ক্লাসে যারা অ্যাটেন্ড করছিলেন আমার টেন্স এর ক্লাসে, সেখানে আমি আপনাদের এইভাবে টেবিল আকারে দেখিয়েছিলাম সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, মানে ফর্মের পরিবর্তন হয়ে কিভাবে অর্থের পরিবর্তন হয়। যারা থার্ড ফ্রি ক্লাসে ছিলেন, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে। এটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না। সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না। টেন্স না পারলে ভয়েস পারবেন না। অর্থাৎ কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপ করতে পারবো। ল্যাঙ্গুয়েজ শেখার আগে এইটা জানতে হয়। আপনারা এখানে অনেকেই আছেন যারা যারা ইংরেজি সত্যিকার অর্থে শিখতে চাচ্ছেন, মনে প্রাণে শিখতে চাচ্ছেন, বছরের পর বছর, মাসের পর মাস ধরে চেষ্টা করছেন শেখার, বাট পারছেন না। কেন জানেন? জাস্ট ধারাবাহিকতা না থাকার কারণে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি আজকে আমার কাছে লাইভ ক্লাস করার সুযোগ পাইছেন, আপনি করছেন, ক্লাসে খুব আগ্রহের সাথে করছেন, কারণ আপনার শেখার ইচ্ছা। আমার ক্লাস শেষ, আপনি একটু পরে ইউটিউবে একটা ক্লাস আপনার সামনে আসলো, নোটিফিকেশন, সেটা আপনি দেখলেন। এরপরে আগামীকাল ফেসবুক পেজে একটা ক্লাস আপনার আসবে, যে কোনো একটা পেজ থেকে, আপনি সেটা দেখবেন। তারপরের দিন হয়তো এরকম আরেকটা লাইভ ক্লাস করার অফার পাবেন কোনো জায়গা থেকে, সেটা আপনি করলেন। এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে। আপনি শিখতেছেন, শিখবেন, কিন্তু শিখতে যে পারবেন না সেটা না, কিন্তু শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন। ওই শেখা কোনোদিন শেষ হবে না। বিশ্বাস করেন, শেষ হবে না। কারণ ওইভাবে শিখলে হয় কি, ওই নিজের ভিতরে কনফিডেন্টটা পাওয়া যায় না যে আমি এখন পুরোপুরিভাবে ইংরেজিটা পারি বা জানি। অলওয়েজ মনের ভিতরে একটা দুর্বলতা থেকে যায় যে কোন একটা জায়গায় ল্যাক আছে, কোনটা হয়নি, কোনটা পারতেছি না। কিন্তু আপনি যদি একটা গোছানো পদ্ধতিতে এগোতে পারেন, আপনি যদি বুঝতে পারেন যে আমি কোন জায়গা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজের ভিতর ঠিক কি আছে, আমার শুরুটা কি হবে, শেষটা কি হবে, এবং কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, আমার সিকোয়েন্সটা কি, গ্রাজুয়ালি কিভাবে আমি এগোবো, মানে কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপমেন্টটা পাবো, এটা যদি কেউ বুঝতে পারে আর শুরু আর শেষটা যদি কেউ নির্ধারণ করতে পারে, সে কনফিডেন্টের সাথে ইংলিশটা দ্রুত টাইমের ভিতর শিখতে পারে, এবং সে সেটাকে এক্সপ্লোর করতে পারে সব জায়গায়। দ্যাট ইজ দ্য থিংস। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে শিখবেন, শিখতে পারবেন, শিখতে পারবেন না এরকম না, কিন্তু শিখে যেতে হবে। ছোট ছোট কন্টেন্ট দেখে, ওই বিজ্ঞাপন দেখে যত কতটুকুই বা শেখা যায়, সে আপনি শিখলেন, কিন্তু ওই শেখাটা শেষ নামানো যায় না, এটা হচ্ছে সত্যি কথা। যেমন আমি এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আপনারা একদম প্রথম থেকে আমার ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করেন, আপনি বুঝতে পারবেন কিভাবে একটার সাথে আরেকটা ক্লাস কানেক্টেড। হ্যাঁ, এই যে মডেল, কেন মডেল পড়ছি,
আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি। কিন্তু টেন্স সব কথা প্রকাশ করতে পারে না। সব কথা প্রকাশ করার জন্য মডেল আমরা পড়ছি। মানে কি জানেন? দেখেন, সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। আমি যদি বলি সে গাড়ি চালিয়েছিল, ইংরেজি কি? হি ড্রোভ এ কার। সে গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। এখন আমি যদি আপনাকে বলি যে তার গাড়ি চালানোর কথা আছে, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি এখন আপনাকে বলি যে সে গাড়ি চালাতে পারতো, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি এখন আপনাকে বলি সে গাড়ি চালাতো, কোন টেন্স? পাস্ট টেন্স মনে হচ্ছে? পাস্ট টেন্স তো, সে গাড়ি চালিয়েছিল, হি ড্রো। তাহলে এটা কিভাবে বলবেন? এই কথা তো আপনি টেন্স দিয়ে বলতে পারবেন না। অর্থাৎ টেন্সের 12টা স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। আপনার মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে আরো এক্সপ্রেস করার জন্য, এক্সপ্লোর করার জন্য, ভালোভাবে ডিসক্রাইব বা প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি মরাল পড়তে হয়। অর্থাৎ সে গাড়ি চালাতো, হি ইউজ টু ড্রাইভ আ কার। সে চালাতে পারতো, হি কুড ড্রাইভ আ কার। তার গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। এগুলোর ব্যবহার না জানলে আপনি কি করে করবেন? শুধু টেন্স দিয়ে সব হয় না। এই জন্য মরাল শিখতে হয়। আর মরালের সুবিধা কি? ওই মরাল অক্সিলারির পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। কিন্তু এই সেন্টেন্সগুলোতে মূলত মরালের অর্থটা জানতে হয়, কারণ মরালের অর্থ অনুযায়ী বাক্যের অর্থের চেঞ্জ হয়। মডাল যে অক্সিলারি ভার্বটা, সেইটার অর্থ জানতে হয়, কারণ এই মডাল অক্সিলারির অর্থ অনুযায়ী বাক্যের অর্থের চেঞ্জ হয়। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এটা পসিবিলিটি অর্থে বোঝায়। ক্যান হচ্ছে অ্যাবিলিটি, মানে কি? যেমন আমি 10 কেজি ভার বহন করতে পারি। আই ক্যান টেক 10 কেজি লোড, দ্যাট ইজ মাই অ্যাবিলিটি। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, তাই আমি পারি। আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি। আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। আমার শক্তি আছে, দম আছে, তাই আমি পারি। ওকে। আর পসিবিলিটিটা কি? আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। হতেও পারে, নাও পারে, একটা সম্ভাবনা আছে। এখন এই স্পিক ইংলিশের ক্ষেত্রে আমি ক্যান এবং মেয়ের ব্যবহার করব, কিভাবে করব? আমি যদি বলি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, মানে এই ল্যাঙ্গুয়েজটা আমার জানা আছে, আমার সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে এই ল্যাঙ্গুয়েজে কথা বলার। সো ফর দ্যাট রিজন আই ক্যান সে আই ক্যান স্পিক ইংলিশ। আর মেয়েটাকে কখন ব্যবহার করতে পারি? মেয়েটাকে কখন ব্যবহার করতে পারি? যেমন আমি আপনাদের সামনে এখন কথা বলছি, লেকচার দিচ্ছি, বাংলায় লেকচার দিচ্ছি, তাই না? আমি তো বাংলাতে কথা বলছি। এখন আমি যদি বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো আমার ক্লাস করছেন, আমি এখন বাংলাতে আপনাদের সামনে মডাল ভার্বের উপর লেকচার দিচ্ছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। আমি কিন্তু এখন ইংরেজিতে লেকচার দিতে পারি। দিতে পারি মানে কি? হয়তো আপনাদের সামনে এই বাংলা না বলে, বাংলা স্কিপ করে, এখন ইংরেজিতে আমি এই মডাল ভার্বের উপর লেকচার দিব বা কথা বলবো। অর্থাৎ আমি বলতেছি কি, যে আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। মানে কি? হয়তো এখন বলবো। এই যে পারিটা, এই পারিটা কি? সম্ভাবনা। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ। You all know that today in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb, and there is a benefit of learning modal and semi-modal auxiliary verb. When you are going to make sentences using modal and semi-modal auxiliary verbs, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. Just you have to put the base form of main verb. You have to remember that every modal verbs has particular meaning, and you have to know, you have to identify the actual meaning. And when you are going to make sentences using modal auxiliary verb, you can be able to express your whole thought, whole sense properly in speaking as well as writing. And modal auxiliary verb plays a major role in the sentences in speaking as well as writing. So I'm suggesting to all of you that try to cover all the concept about modal auxiliary verbs properly as well as professionally. It will be helpful for developing your speaking as well as writing. So, আমি বললাম যে আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে লেকচার দিতে পারি, হয়তো দিব। So, তখন আমি মে ভার্বের ব্যবহার করব। মাইট, পাস্ট অফ মে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারতাম, এরকম একটা টান আসে, হ্যাঁ, বলার পসিবিলিটিটা। ফর এক্সাম্পল, মে বললে 50% আসে, মাইট বললে 30% আসে।
আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, ডেয়ার টু, আমি ইংরেজি বলার সাহস করি, সাহস দেখাই, আমি বলতে পারি না তারপরেও বলার চেষ্টা করতেছি। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। হ্যাঁ, এখানে সুন্দরভাবে অর্গানাইজ করে সব দেওয়া আছে, আমি পাঠিয়ে দিব আপনাদের কাছে এগুলো। দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, আই মে স্পিক ইংলিশ, জাস্ট সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। খুবই সিম্পল, তাই না? এখন দেখেন, আমাদের কিন্তু সেন্টেন্স শুধু এইভাবে তৈরি করলে হবে না। একটা সেন্টেন্সকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ, এগুলোও করা শিখতে হবে। ট্রান্সফর্ম না করা পর্যন্ত আপনি ল্যাঙ্গুয়েজটাকে কখনোই প্রফেশনালি বা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম ইট। ফর এক্সাম্পল, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নের উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তাহলে এইভাবে সেন্টেন্স গুলো হয়ে থাকে। এখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ যদি আপনি করতে চান, সেটা কিভাবে করবেন? খুবই সিম্পল। যেমন গত ক্লাসে যারা টেন্সের উপর ক্লাস করছিলেন, আমি বলছিলাম কি, কারো মনে আছে? যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করতে গেলে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকে, তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়। আহ 12টা টেন্সের স্ট্রাকচার আছে ইংলিশে। 12টার ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে এই হেল্পিং বা অক্সিলারি ভার্ব আছে। 2টাতে নেই। কোন 2টাতে? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট, সেখানে ডু ডাজ ডিড এর ব্যবহার করি। বাট এইখানে এই মডাল তো অক্সিলারি, মডালগুলোই তো অক্সিলারি হেল্পিং ভার্ব। তাহলে খুবই সিম্পল, জাস্ট মডালের সাথে নট বসালে বাক্য নেগেটিভ। মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ। যেমন, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, উই কুডন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। শি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। দে মাইটন্ট প্লে ফুটবল, তারা ফুটবল নাও খেলতে পারতো। হ্যাঁ, রানা ওন্ট ক্লাইম্ব আ ট্রি, রানা গাছে উঠবে না। এরকম, রানী মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়িটা চালাবে না। তো এইভাবে এগুলো হয়ে থাকে। আপনি যেভাবে সাবজেক্ট নেবেন, যেভাবে মডেল আর মেইন ভার্ব নেবেন, সেভাবেই নেগেটিভ সেন্টেন্স করতে পারবেন। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। তো এইভাবে এটা হয়ে থাকে, আপনারা একটু এটা করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। এরপর দেখেন পার্ট 3, কিভাবে কোশ্চেন তৈরি হচ্ছে। ইন্টারোগেটিভ কিভাবে হবে? জাস্ট মডাল অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যেমন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? কুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই ছবিটা আঁকবে? মে শি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে? শুড দে স্পিক ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? ওকে, সো ইন দিস ওয়ে ইউ ক্যান মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজি বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? সো করার চেষ্টা করবেন। ড্যার ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও? ক্যান ইউ লিভ দ্য বার্ডেন, তুমি কি বোঝাটা উঠাতে পারো? এটা শ্যাল আই হবে, ইট না। শ্যাল আই শাট দ্য ডোর, হ্যাঁ, দরজাটা কি বন্ধ করে দিব? সো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো হয়ে থাকে। তো এই হচ্ছে মডাল ভার্ব, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। কিন্তু আমি যেটা বললাম, এই যে মডেলগুলো আপনারা দেখছেন এখানে, এই প্রত্যেকটা মডেলের আবার আলাদা এক একটা ক্লাস আছে। অর্থাৎ এদের ডিটেলস যে ব্যবহার, এইটা আমাদেরকে জানতে হয় একটু। কেমন সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, ইউজ অফ ক্যান ভার্ব, দেখেন, অনলি ক্যানের উপর একটা ক্লাস।
বলছে ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে অর্থ প্রদান করে থাকে। যেমন এখানে চারটা স্ট্রাকচার দিয়েছে, ভালোভাবে বোঝেন। ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটি অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝায়। ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। দেখেন বি, এটা একটা ভার্ব, এর বাংলা অর্থ হওয়া বা থাকা। অর্থাৎ এক্সটেনশনে মানে ভার্বের পরে যদি নাউন থাকে বা পার্সন থাকে, তাহলে বি এর মানে হওয়া, মনে রাখবেন। যদি প্লেস বা জায়গা থাকে, তাহলে বি এর মানে থাকা। এখানে বলছে ক্যান বি প্লাস নাউন, হতে পারে। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে। আরেকটা স্ট্রাকচার দেখেন, ক্যান হ্যাভ প্লাস পজিশন। এটা কি জানেন? কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকে। ক্যান বি মানেও থাকা, হ্যাভ মানেও থাকা। পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, এখানে বি এর ব্যবহার হয়। সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকে, এখানে হ্যাভ এর ব্যবহার হয়। যেমন দেখেন, প্রথম স্ট্রাকচারটা সিম্পল অ্যাজ ইউজুয়াল, ক্যানের যে ব্যবহারটা আমরা জানি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করতে পারে। এছাড়া দেখেন, ক্যানের মানে তো আমরা জানি পারা, তাই না? কিন্তু এই জায়গাটাতে আপনার ভুলে যেতে হবে যে ক্যানের মানে পারা। দেখেন, ইমাজিন ইট, আমি বলছি না যে মডাল ভার্ব একটা মাত্র মিনিং দেয় না, এরা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে, এই ক্যান ভার্বটি রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে ক্যানের মানে যে পারা, এটা ভুলে যেতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে আমি একটু বলি, মূলত তিনটা ভার্বের ব্যবহার হয়: ক্যান, কুড এবং উড। মানে প্রত্যেকটা ভার্বের কিন্তু নিজস্ব মিনিং আছে। ক্যান মানে পারা, কুড পারতাম মানে অতীতে পাস্ট অ্যাবিলিটি বোঝায়, উড পাস্ট হ্যাবিট বোঝায়, উড হ্যাঁ করতো, যেত, খেত, এরকম বোঝায়। কিন্তু এই তিনটা ভার্ব আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন। এখানে কুড এবং উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে বা পলাইটনেস ক্রিয়েট করে। ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, বন্ধু বান্ধব, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। আর সিনিয়র পার্সন, রেসপেক্টেড পার্সন, সেখানে কুড বা উডের ব্যবহার করা যায়। যেমন ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে কি এক গ্লাস পানি দিবে। বাংলাটা কিন্তু এরকম, ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। এখন আপনি বলতে পারেন পানি দিবে, বসবে, আমি তো উইলের ব্যবহার করতে পারি, ক্যানের ব্যবহার কেন করব? আমি তো এরকম বলতে পারি যে উইল ইউ সিট বিসাইড মি। বাট না, তাহলে রূঢ় ভাবে বলা হয়ে যায়। আপনি যদি বিনয়ের সাথে বলেন, রিকোয়েস্ট করে বলেন, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনো গ্রামার মেনটেন করে না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, কনটেক্সট অ্যান্ড সিচুয়েশনের উপর এটা ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি যাকে কথাটা বলছেন যে তুমি কি আমার পাশে বসবে, এটা এটা আপনি কিভাবে বলছেন? যদি স্ট্রিক্টলি ডিরেক্টলি বলেন, আপনি উইলের ব্যবহার করতে পারেন, যে উইল ইউ সিট বিসাইড মি। আর আপনি যদি রিকোয়েস্ট করে বলেন যে তুমি কি একটু আমার পাশে বসবে, ক্যান ইউ সিট বিসাইড মি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আমার সাথে লাঞ্চে যাবে, ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ। ওকে, সো ক্যান এর ব্যবহার করতে পারেন। আবার যদি আপনার বস হয়, টিচার হয়, অফিসার হয়, সিনিয়র পার্সন হয়, ক্যানের পরিবর্তে কুড বা উডের ব্যবহার করেন। যে উড ইউ গো উইথ মি এট লাঞ্চ অর কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। কুড ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবেন। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবেন। ওকে, সেইভাবে রিকোয়েস্ট, পারমিশন, সেম থিংস, অ্যান্ড সাজেশন, পরামর্শ দেওয়ার অর্থে ক্যান এর ব্যবহারটা হয়। এরপর দেখেন স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝায়। হতে পারে মানে কি? ওই যে বললাম না, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। ক্যান বি প্লাস পজিশন, অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় থাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, প্লেস, প্লেস বা জায়গার আগে দেখবেন অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। সো এইভাবে ক্যান বি এর ব্যবহারটা হয়। হ্যাঁ, বি মানে থাকা। ক্যান হ্যাভ, অধিকারে থাকা। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, অর্থাৎ তার গ্রামে একটা বাগান থাকতে পারে।
শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার খুব সুন্দর একটা মোবাইল থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ অধিকারে বা মালিকানা থাকা বোঝায়। ইন দিস ওয়ে আমাদের কুড ভার্বের ব্যবহারটা হয়ে থাকে। হ্যাঁ, যে আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি খেলতে পারতাম। বা হি কুড বি এ ডাক্তার, সে একজন ডাক্তার হতে পারতো। হি হি কুড বি আ গুড প্লেয়ার, সে একজন ভালো প্লেয়ার হতে পারতো। সো সেম থিংস। এরপর দেখেন, আহ, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে কথা বলবো। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইউজ টুটা আগে না, আমি একটু শুড ভার্বটা নিয়ে কথা বলবো। এই যে বলছি না, প্রত্যেকটা ভার্বের ডিটেইলস ব্যবহার আছে। এই ব্যবহারটা মূলত টেন্স মেনটেন করে। যারা মরাল ভার্বে দুর্বল, মরাল অক্সিলারি ভার্বে সঠিক ব্যবহার করতে পারেন না, এই পর্যন্ত যতটুকু দেখালাম, আপনি এটা মনে করেন না যে ওইখানেই মরাল সব হয়ে গেছে, সবগুলোর অর্থ জানছি, শেষ হয়ে গেছে, না। টেন্সকে কম্পেয়ার করে, টেন্স এর স্ট্রাকচারকে ইন্ডিকেট করে, এই মডাল ভার্বগুলো বিভিন্ন ফর্ম তৈরি করে। বলেন তো আমি কি বললাম? টেন্সকে কম্পেয়ার করে, টেন্সগুলোকে বিভিন্ন টাইমে, মানে টেন্সের যে ফর্ম আছে, এই ফর্মটা মডাল ভার্ব কনভার্ট করে অর্থ তৈরি করে। এটা কেমন বা কিভাবে হয় আমি দেখাচ্ছি। প্রত্যেকে, আমি অনুরোধ করব 10 থেকে 15 মিনিট যদি আপনি লাস্ট পর্যন্ত থাকেন আমার এই ক্লাসে, মানে এখন থেকে আর 10 মিনিট, এই মডাল ভার্বের একদম ভিতরের যে আলোচনাটা সেটা আমি করব। আপনার এই মডাল ভার্বের ব্যবহার নিয়ে আর কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। যেমন দেখেন, এই যে কুড, সরি শুড ভার্ব, তাই না? একটু আগে দেখেন, এই যে ইউজেস অফ শুড। এখন এখানে কি বলছে, যে শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মরাল অক্সিলারি ভার্ব, যার অর্থ উচিত। সাধারণত উচিত অর্থে এর অনেকগুলো ব্যবহার হয়ে থাকে। শুডের যে ব্যবহার আছে সেটা হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এই যে মানে ফর্মগুলো তৈরি হয়ে গেছে শুডের, এইটা কিভাবে ব্যবহৃত হয় দেখেন। আই শুড গো নাও, প্রত্যেকটার একটা করে আমি বলি। আমার এখন যাওয়া উচিত। মিনা শুড বি অ্যাট হোম নাও, মিনার এখন বাড়িতে থাকা উচিত। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের এখন নিউজ পেপার পড়তে থাকা উচিত। নিউজ পেপার শুড বি রেড, নিউজ পেপার পড়া উচিত। এবার একটা বিষয় আপনি ইমাজিন করেন, দেখেন, এই যে শুড, এরপরে বি অন শুড গো, কিন্তু এরপর শুড বি এর পরে প্লেস, মানে অ্যাট হোম নাও, তাহলে শুড বি এর পরে প্লেস। আবার এরপর শুড বি এর পরে, দেখেন ভার্বের সাথে আইএনজি। আবার এরপর শুড বি এর পরে রেড, মানে V3, মানে রিড, রেড। মানে স্পেলিংটা সেম, তো এই জন্য এইভাবে এটা বোঝা যাচ্ছে না। যেমন রাজু শুড বি সেন্ট টু লন্ডন বাই হিজ ফাদার। ওকে, তাহলে শুড বি এর পরে কত কিছু আছে। আবার দেখেন শুড হ্যাভ, আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ বুক, তোমার একটা বই থাকা উচিত। হি শুড হ্যাভ আ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। আবার দেখেন শুড হ্যাভ প্লাস V3, যেমন আই শুড হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল। মিতা শুড হ্যাভ সাং আ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল। লিটন শুড হ্যাভ প্লেইং গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ ব্রট অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ, আবার দেখেন শুড হ্যাভ বিন অ্যাট হোম, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, তোমার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত। দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, রুমটা পরিষ্কার করা উচিত ছিল। তাহলে দেখেন, শুড হ্যাভ বিনের পরে কখনো আছে V3, শুড হ্যাভ বিনের পরে কখনো আছে ভার্বের সাথে আইএনজি, শুড হ্যাভ বিনের পরে কখনো আছে প্লেস, শুড হ্যাভ বিনের পরে কখনো আছে নাউন। আবার শুড হ্যাভ এর পরে V3। তাহলে এই যে ফাংশনগুলো, এগুলো দেখলে অনেক এলোমেলো মনে হচ্ছে না? যে গুলিয়ে যাবে, পারবো না, এ কঠিন, কি করে করব। মানে আমি বললাম যে মডাল, শুড মানে উচিত, এই বললেই কি শেষ মডাল? না, এর ভিতরের ফাংশনটা আমাকে বুঝতে হবে। আবারও বোঝেন, আমার ওয়ার্ড ফাইল কই, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, আমাদের ভার্বটা হচ্ছে শুড। এই শুটকে কতগুলো অর্থে, কতগুলো ফর্মে, কত সেন্সে, কতভাবে আমরা ব্যবহার করতে পারি বা বলতে পারি। কথাটা বোঝেন। হি শুড গো নাও,
তার এখন যাওয়া উচিত, বা হি শুড ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক এর বাংলা অর্থ কি? তার কাজটি করা উচিত। এই বাক্যটাকে আবার রিভার্স করা যায়, খুবই ভালোভাবে এই জায়গাটাতে একটু ফোকাস করেন। এই বাক্যটাকে রিভার্স করা যায়, হি শুড ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড বি ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান। তার কাজটা করা উচিত, আর একটা হচ্ছে এই কাজটি করা উচিত, এই কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। আবার হি শুড বি, হি শুড বি অ্যাট হোম নাও, অর্থাৎ তার এখন বাড়িতে থাকা উচিত। আবার হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। তার একজন বাড়িতে থাকা উচিত, তার ডাক্তার হওয়া উচিত। আবার হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। আবার হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। আবার দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। আবার হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার হি শুড হ্যাভ, তার ইংরেজি শিখতে থাকা উচিত, এটা উচিত ছিল না, শিখতে থাকা উচিত। দেখে আমি কতগুলো সেন্টেন্স লিখছি একটু আগে, আমি এটা কাউন্ট করি। 10টা সেন্টেন্স হচ্ছে, আরো একটা হবে, কোনো একটা হয়তো মিস্টেক আছে তো। এই যে 10টা সেন্টেন্স বা বাক্য আমি লিখলাম, এই 10টা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থটা যদি আপনি জানেন, যদি আপনি বুঝতে পারেন, এবং এই সুরের পরিবর্তে মেইন ভার্বের, মানে মেইন ভার্বের পরিবর্তে আরেকটা নতুন মেইন ভার্ব নেন, সেইভাবে সেন্টেন্স হবে। আর সুরের পরিবর্তে যে মডেল আপনি বসান, সেই মডেল অনুযায়ী এখানে সেন্টেন্স হবে। যেমন ফাংশন এই কয়টাই, এর বাইরে কিছু না। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। আপনি বলেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। আপনি বলেন হি কুড ডু দা ওয়ার্ক, সে পারতো। হি উড ডু দা ওয়ার্ক, সে করতো। হি মাস্ট ডু দা ওয়ার্ক, সে অবশ্যই করবে। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে। দেখছেন, হি শুড বি অ্যাট হোম নাও, তার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি অ্যাট হোম নাও, তার এখন বাড়িতে থাকা উচিত। তাহলে হি ক্যান বি, সে বাড়িতে থাকতে পারে। হি কুড বি, সে বাড়িতে থাকতে পারতো। হি উড বি, সে বাড়িতে থাকতো। হি মাস্ট বি, সে অবশ্যই বাড়িতে থাকবে। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। তাহলে এখানে কি হবে? হি ক্যান বি এ ডক্টর, হতে পারে। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি ক্যান বি এ ডক্টর, হি মাস্ট বি এ ডক্টর। হি উড বি এ ডক্টর, সেজন ডাক্তার হতো। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। অর্থাৎ আপনি যে মডেল বসাবেন সেইভাবে সেন্টেন্স হবে। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, তার এই কাজটা করা উচিত ছিল। এগুলো কতটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার জানেন? মনে করেন আমি বাংলায় একটা সেন্টেন্স বলি। আহ, আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিলেন। এখন বিয়েতে আপনার আশেপাশের কাউকে আপনি ইনভাইট করলেন না, তখন সবাই খারাপ কথা বলছে। হ্যাঁ, পরে আপনি এটা আফসোস করে বলছেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে কথাটা বললাম না, এই কথাটা কিন্তু এই স্ট্রাকচারে আসে। তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। হ্যাঁ, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। সো এই যে শুড দিয়ে 10টা সেন্টেন্স লিখলাম, এবং আমি যে কথাটা বললাম, এটার অ্যাকচুয়াল অর্থ যদি আপনি জানতে পারেন, এবং শুডের পরিবর্তে এখানে যে মডেলগুলো আছে এই মডেলগুলো ব্যবহার করেন, তাহলে অনেক সুন্দরভাবে একটা প্র্যাকটিস আপনার হয়ে যাবে এই জায়গাটা নিয়ে বিশেষ করে। তাহলে যখন আপনি একটা প্র্যাকটিক্যাল প্যাসেজে কুড হ্যাভ, ক্যান হ্যাভ, শুড হ্যাভ, হ্যাভ হ্যাড, এই ধরনের ভার্ব দেখবেন, এটা নিয়ে আর প্রবলেম ফেস করতে হবে না, কনফিউশনও ফেস করতে হবে না। অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং সবগুলো আপনি ডেভেলপ করতে পারবেন, সবগুলো আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য এটা আপনাকে করতে হবে। ওই যে কথাটা বললাম না, যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, দেখেন এই যে 7 নাম্বার স্ট্রাকচার দিয়ে এটা হয়। কেমন জানেন?
They should have been invited in my daughter's marriage ceremony. Should have been প্লাস V3 দেখছেন, শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। অর্থাৎ তাদের কে নিমন্ত্রণ করেছে, তারা কিছু করতেছে না, ইনঅ্যাক্টিভ। আমি প্যাসিভ দেখাবো আগামীকালকে, এই প্যাসিভের উপর ডিটেলস একটা ক্লাস নিব, প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি, যে মডাল ভার্ব শুধু উপর দিয়ে শিখলে হবে না, আমাকে ভিতরে অ্যানালাইসিস করতে হবে। যেমন এই যে ইউজ টু ভার্বটা, আমি যদি এখানে একটু দেখাই, দেখেন আপনারা একটা ফ্রি ক্লাস করছেন, পেইড কোর্স না, আমার পেইড কোর্সে কিন্তু এই প্রত্যেকটা মডেলের উপরেই এক একটা আলাদা ক্লাস সাজানো। অর্থাৎ তাহলে কতটা ডিটেলসে কতটা সময় নিয়ে পড়ানো লাগে বুঝে দেখেন। কিন্তু আপনি তো এখানে ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, আপনি দেখে যান এই ল্যাঙ্গুয়েজে কি আছে, আপনার মূলত কোনটা শেখা লাগবে। আমি মডেল বলছি কিন্তু তাই বলে উপর দিয়ে উপর দিন, আমাকে এটার ভিতরে আসতে হবে। তার জন্য কি কি লাগবে আমি জাস্ট সেটাই দেখাচ্ছি, দেখেন, মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এটা আপনার একটা গাইডলাইন, এটা শেখা না। এটা আপনি জানতে পারছেন যে আমার ইংরেজি শিখতে গেলে কি কি প্রয়োজন, কোন বিষয়গুলো ডেভেলপ করতে হবে, পড়তে হবে, শিখতে হবে। দ্যাট ইজ দ্য থিংস। প্র্যাকটিস যেটা, সেটা আমি ক্লাসেই করিয়ে থাকি, পড়াই থাকি, বুঝাই থাকি। কিন্তু আগে আপনাকে এগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। ইউজ টু ভার্বের ব্যবহারটা কিভাবে হচ্ছে দেখেন, বলছে প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বোঝায়, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই কথাগুলো আপনি যখন ইংলিশে বলবেন, আপনি কিভাবে বলবেন, কোন টেন্স দিয়ে বলবেন। দেখেন এই বাক্যগুলো দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এ ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে করতে হয় তা আমাদের জানা থাকা প্রয়োজন। যেমন দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, মনিরা এটা সাবজেক্ট, ইউজ টুটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, রিডটা মেইন ভার্ব। সো মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং, মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম, মানে কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সগুলো বাংলাতে আমাদের বিভিন্ন স্ট্রাকচারে ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করি, বাট ইংলিশে প্র্যাকটিস না থাকার কারণে আমরা পারি না। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স এট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। সে প্রতি সোমবার আমাকে লিখতো, সে ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত, দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার, দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। সো এইভাবে কিন্তু এটা হয়ে থাকে। যখন আপনি নেগেটিভ করবেন, ইউজ নট টু ব্যবহার করা যায়, অথবা অ্যাপ্রোপ্রিয়েট হয় যেটা, সেটা হচ্ছে পাস্ট টেন্সের সেন্টেন্সগুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, ডিডের ব্যবহার করা। যেমন আমি ধূমপান করতাম না, আপনি বলতে পারেন আই ইউজ নট টু স্মোক, বাট ইফ ইউ সেই দ্যাট আই ডিডেন্ট ইউজ টু স্মোক, ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। মনি গান শুনতো না, মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি, রনি কখনো টিভি দেখতো না। রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট ডিড সাবজেক্টের আগে আসবে। এবং কতটা প্র্যাকটিক্যাল দেখেন, তুমি কি নদীতে সাঁতার কাটতে, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। নীলু কি সকালে ঘুমাতো, ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং, ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। সো দ্যাট ইজ দ্য থিংস, হ্যার ইউ ক্যান সি অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজে অভ্যস্ত আছে, এটা কিভাবে প্রকাশ করবেন। দেখেন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার আছে না, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ওই সেম স্ট্রাকচার ভিতরে ইউজ টু শব্দটা অ্যাড করা, সেম স্ট্রাকচার ভিতরে ইউজ টু। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে, হি ইজ ইউজ টু দেন রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আবার দেখেন যখন আপনি নেগেটিভ করবেন, যেহেতু এখানে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, এটার সাথে নট বসালেই হয়ে যাবে। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস, মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। আপনি যখন ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি বা হেল্পিং
ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। দেখেন, এটা একবার প্র্যাকটিস করতে পারলে ধরে রাখা যায়, এটা কঠিন কিছু না। আমরা ল্যাঙ্গুয়েজটা পারি না, আমরা প্র্যাকটিস করি না, জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। We have to practice a lot by maintaining actual sequence, হ্যাঁ। সো ইন্টারোগেটিভ করতে গেলে জাস্ট অক্সিলারি ভার্বটা অর্থাৎ ওই অ্যাম ইজ আরটা সাবজেক্টের আগে আসবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আবার দেখেন, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? ইন ফিউচার বা ভবিষ্যৎ। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, সেম স্ট্রাকচার, ভিতরে ইউজ টু নামক ফ্রেজাল ওয়ার্ডটা যুক্ত হবে। মানে শ্যাল বি বা উইল বি এর পরিবর্তে আপনি গেট ভার্বের ব্যবহার করতে পারেন। গেট একটা পাওয়ারফুল ভার্ব, এটা বি ভার্বের কাজও করে। যেমন এরপর ভার্বের সাথে কিন্তু আইএনজি, ভিতরে ইউজ টু থাকবে। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন নামের একটা ছেলে শহরে থাকে, গ্রামে তার দাদার বাড়ি বা নানার বাড়ি আসছে, তার গোসল করার অভ্যাস নেই। তো আপনি বলছেন যে তুমি গোসল করো, করতে করতে অভ্যাস হয়ে যাবে। সো মিলন উইল গেট ইউজ টু ব্যাথিং ইন দ্য রিভার। মিলন উইল গেট ইউজ টু ব্যাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। সো এইভাবে প্রত্যেকটা মডাল ভার্বের ডিটেলস ক্লাস করতে হবে, প্রত্যেকটা মডাল ভার্ব সম্পর্কে অ্যাকচুয়াল কনসেপ্ট রাখতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায়। এবার আমি আপনাদেরকে দেখাবো, সবগুলো এক জায়গায় করে দেখাবো, তার আগে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেমি মডাল ভার্ব কাকে বলে? সেমি মডালের আরেক নাম সুডো মডাল। মানে হচ্ছে এই ইউজ টুটা অন কাইন্ডস অফ সেমি মডাল। মানে এখানে বিষয়টা হচ্ছে এমন কোনো সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমি যখন আহ, মানে সেমি মডাল যে সেন্টেন্স তৈরি করছি সেমি মডাল ভার্বের ব্যবহার করে, এদের চেহারাটা অর্থাৎ এই যে সেমি মডাল অক্সিলারি ভার্ব, এদের চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, বাট এরা কাজ করে মডালের মতো। এই জন্য এটাকে বলা হয় সেমি মডাল। বলেন তো কি বললাম? এর চেহারাটা হচ্ছে প্রাইমারি অক্সিলারির মতো, কিন্তু কাজ করে আপনার মডাল অক্সিলারির মতো। সেটা কেমন? মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম থাকে, এখানেও সেটা। যেমন দেখেন, আমি এক এক করে শুরু করি, এটা কমপ্লিট করে একটা কনভারসেশনের ভিতরে আসবো। দেখেন, এইখানে কি বলছে বোঝার চেষ্টা করেন। ইউজ অফ এম টু ইজ টু আর টু। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইউজ অফ এম টু ইজ টু আর টু মানে এম ইজ আর কি প্রাইমারি অক্সিলারি ভার্ব না, ওর সাথে জাস্ট টু যুক্ত করা, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে, যেটাকে আমি বলছি সেমি মডাল। হ্যাঁ, এবং আমি আপনাদের কিন্তু বলছি যে 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার হয়। মানে 30টা স্ট্রাকচার দিয়ে কিন্তু 30টাই পার্টিকুলার সেন্টেন্স হবে। অনেকে একটার সাথে একটা মিলাই ফেলতে পারেন, বাট মেলে না। ডেফিনিশন বুঝতে হয়। যেমন দেখেন, সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে, সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য, ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য অ্যাম ইজ আর টু অর্থাৎ এম টু ইজ টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। যখন আপনি নেগেটিভ করবেন, জাস্ট এই অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। আই এম নট টু টেক আ ক্লাস নাও। পপি ইজ নট টু কুক রাইস। হ্যাঁ। সো
ইভানকে কি কোথাও পড়তে হয়? অর্থাৎ ইন্টারোগেটিভ যখন করবেন জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, হ্যাঁ। ইভানকে কি কোথাও পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি কোথাও কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? So that is called am to, is to, and are to. So after that, here you can see use of was to and were to. এটার ব্যবহার কিভাবে হচ্ছে দেখেন তো, জাস্ট ট্রাই টু ফলো হিয়ার। was to and were to কি বলছে দেখেন। কাউকে কোনো কাজ করতে হতো, মানে অ্যাম টু স্টার টু মানে করতে হয়, ওয়াজ টু টু করতে হতো, আমাকে রান্না করতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, ইউ ওয়্যার টু রিড বুকস এভরিডে, ইউ ওয়্যার টু রিড বুকস এভরিডে। তাদের প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। ওকে। এরপর আমরা এই ভার্বটি দেখব। দেখেন, এই যে অ্যাম টু ইস টু আর টু মানে কি বললাম, কাউকে কোনো কাজ করতে হয়। ওয়াজ টু আর টু মানে করতে হতো, করতে হতো। এখন এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার টু, এদের ভিতরে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে সাপোজ। অর্থাৎ অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু। যার অর্থ হচ্ছে কারো কোনো কাজ করার কথা, অথবা কোনো একটা জায়গায় যাওয়ার কথা। মানে অ্যাম টু স্টার টু মানে করার কথা, আর যখনই ওয়াজ টু আর টু হয়, করার কথা ছিল, একটা কাজ কারো করার কথা ছিল। যেমন আই অ্যাম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। আই এম সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, আমার রহিমের বাড়িতে খাওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার আজ একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। দেখেন এখানে আবার নেগেটিভ ইন্টারোগেটিভও দেওয়া আছে। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, অর্থাৎ আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আজ আমার মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। তাহলে অ্যাম টু ইজ টু আর টু এর মানে করতে হয়, ওয়াজ টু ওয়্যার টু এর মানে হচ্ছে করতে হতো। এরপর দেখেন অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার গোয়িং টু, কি কি বলছে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার গোয়িং টু। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আহ, আমরা অনেকে এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, বাট এটা আমি আগে কিন্তু ক্লিয়ার করেছি আপনাদের। যেমন আই এম গোয়িং টু কুক রাইস, আমি ভাত রান্না করতে, সেখানে অ্যাম গোয়িং টু একসাথে একটা ফ্রেজাল অক্সিলারি ভার্ব, কুকটা মেইন ভার্ব। আই এম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি। আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, রূপা ওয়াজ গোয়িং টু সিং আ সং। অর্থাৎ এই গোয়িং টু মানে এখানে দেখেন গোয়িং টু ভার্বের ব্যবহারের পর আরেকটা ভার্ব আছে, কুক, ওপেন, লার্ন, প্লে, সিং, এই ভার্বগুলো আছে। সো এগুলো হচ্ছে মূলত ব্যবহার। এই ব্যবহারগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন গোয়িং টু এর পরে যেটা আসে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, যেটা দরকার আমাদের কভার করতে হবে, ক্লিয়ার করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। যেমন হ্যাভ এবং হ্যাজ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। আর এটার বাংলা অর্থ হচ্ছে কাউকে কোনো কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে। হ্যাভ টু বা হ্যাজ টু এর অর্থ হচ্ছে করতে হবে, আর হ্যাড টু হচ্ছে সাবজেক্টকে বর্তমানে কোনো একটা কাজ করতে হয়েছিল। যেমন দেখেন আই হ্যাভ টু গো দেয়ার,
আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। দেখেন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। ঠিক আছে, জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। এরপর দেখেন, আমাকে সেখানে যেতে হবে না। আই হ্যাভ নট টু গো দেয়ার, আই হ্যাভ নট টু গো দেয়ার, আমাকে কাজটি করতে হবে না। আই হ্যাভ নট টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ নট টু ডু দ্য ওয়ার্ক, জাকিরকে মাছ ধরতে হবে না। জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, আর জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ, বোথ আর কারেক্ট। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন হ্যাজ নট টু গো টু লন্ডন, রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে না, ডাজেন্ট হ্যাভ। হ্যাঁ, এরপর যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, যেমন করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু ইয়ার স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? জাকির কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? সো ইউ হ্যাভ টু ডু ইট। প্রচুর সেন্টেন্স আছে, এবং এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যেমন দেখেন, এই যে সেন্টেন্সগুলো, একবার একটু দেখি আমরা। যেমন রিপন হ্যাজ টু গো টু লন্ডন, মানে কি? রিপনকে লন্ডনে যেতে হয়েছিল। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, লন্ডনে যেতে হয়নি। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হয়েছিল বা যেতে হয়? এরপর দেখেন হ্যাড টু, মানে করতে হয়েছিল। বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে এই হ্যাড টু এর ব্যবহার হয়। যেমন অ্যাফার্মেটিভে হ্যাড টু থাকবে, নেগেটিভে ডিড প্লাস হ্যাভ, বা ইন্ট্রোগেটিভেও ডিডেন্টের ব্যবহারটা হয়। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? জাকির কি ইংরেজি শিখতে হয়েছিল? জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকির কি ইংরেজি শিখতে হয়নি? জাকির ডিজেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ, ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? সো এইভাবে এটা করতে হবে। এরপর দেখেন, এখানে আরেকটা ভার্ব আমরা একটু দেখবো, এটা খুবই পরিচিত ভার্ব, বাট আমরা জানি না যে এটার অরিজিনটা কোথায়। উড লাইক টু। দেখেন কি বলছে, আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক নেওয়া অর্থ প্রকাশ করে এই উড লাইক টু। তো কথাবার্তা বলার ক্ষেত্রে যেহেতু ভদ্রভাবে বলা উচিত, তো কিভাবে উড লাইক টু এর ব্যবহারটা আমরা করব এটা দেখতে হবে। সো হিয়ার ইউ ক্যান সি, ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে, আহ, আপনি কি আমাকে সাহায্য করতে চান, অর্থাৎ উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব। হ্যাঁ, উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউ লাঞ্চ উইথ আস? রহিম কি মুস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক? আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই, আইড লাইক টু ইট মাই ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই, আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার এট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? সুমন কেন বিদেশে যেতে চায়? ওয়াই সুমন উড লাইক টু গো অ্যাব্রোড? সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়। সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। সুমন উড লাইক টু, ইয়েস। হাউ ডু ইউ, হাউ উড ইউ লাইক টু হেল্প মি? তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। হু উড লাইক টু হেল্প ইউ? কে তোমাকে সাহায্য করতে চায়? মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। আই উড লাইক টু হুম, লাস্টেরটা কই জানো? এই যে হুম উড ইউ লাইক টু হেল্প, আই উড লাইক টু হেল্প মাই সিস্টার।
এরপর আরেকটা মডেল আছে হ্যাড বেটার বা উড রাদার। এটার কথা কি বলছে দেখেন। আহ, আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকে, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি বরং আজ নাই বা গেলে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিন্তু এই হ্যাড বেটার বা উড রাদার দিয়ে করতে পারি। হ্যাঁ, তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডনে যাওয়া উচিত, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্ব বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা had better get herself admitted into Dhaka University. অর্থাৎ এই যে আহ, মানে মডাল এবং সেমি মডাল সবগুলো এক জায়গায় করে আমি যদি 1 মিনিট একটু আপনাকে দেখাই, দেখেন এটা যদি কেউ একবার পারে, এটা আমার লেখা বইটার ভিতরেও আছে, যে 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ অন ভার্ব, এবং খুবই সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে সেখানে দেওয়া আছে। বাট আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি এইমাত্র যেগুলো বললাম সেটা নিয়ে। জাস্ট খুবই মনোযোগ দিয়ে একটু ফলো করেন, এটা কমপ্লিট করে আমি একটা কনভারসেশনের ভিতরে যাব। দেখেন, আমি বলছি যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি উইল ড্রাইভ আ কার, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হি ইজ ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, এটা প্রেজেন্ট, সরি ভুল হয়েছে, হি ইজ ড্রাইভিং আ কার, এখানে সিন্স মর্নিং টর্নিং কিছু আসবে না, জাস্ট হি ইজ ড্রাইভিং আ কার। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ ড্রাইভিং আ কার। তাহলে হি ওয়াজ আ, সে গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইভাবে সর্বোচ্চ 12টা হয়, আমি টেন্স দিয়ে এখানে এই 7টাই রাখি, আর দরকার নেই। এরপর দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হ্যাঁ, হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে, সে গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি উড ড্রাইভ আ কার, WOULD, উড ড্রাইভ আ কার, আর সে গাড়ি চালাতো, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। এরপর দেখেন, এইভাবে আমি যদি লিখি ক্যান, কুড বা হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হ্যাঁ, হি মাস্ট ড্রাইভ আ কার, হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি নিডস টু ড্রাইভ আ কার, নিডস টু ড্রাইভ আ কার, সে গাড়ি, তার গাড়ি চালানো দরকার। হি ডেয়ার্স টু, ডেয়ার্স টু ড্রাইভ আ কার, তার গাড়ি, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার। এইবার দেখেন, হি ইজ টু ড্রাইভ আ কার, অর্থ কি, যে তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। এরপর কি বলতে পারি, হি ইজ, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। হ্যাঁ, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, হ্যাঁ, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু, উড লাইক টু ড্রাইভ আ কার, হ্যাঁ, তার, সে সে গাড়ি চালাতে চায়, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। হি উড রাদার অর হ্যাড বেটার, হ্যাড বেটার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো। হি হ্যাড বেটার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো বা গাড়ি চালানো উচিত। তাহলে 7টা টেন্স, সাথে মডেল, সেমি মডেল, টোটাল কয়টা সেন্টেন্স এখানে হয়েছে আপাতত? দেখেন এখানে 24টা সেন্টেন্স আমি লিখছি। আপনি ইমাজিন করতে পারবেন না, কেউ যদি আপনারা এই 24টা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল বাংলা বলতে পারেন, মানে এই 24টা সেন্টেন্স কি, আমি কিন্তু এগুলো একটা পার্টিকুলার ভার্ব
এটা হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভ দিয়েই লিখছি প্রত্যেকটা সেন্টেন্সে। এই ড্রাইভটাকে 24 ভাবে আমি এখানে ডিসক্রাইব করছি। এভাবে সবগুলো টেন্স দিয়ে লিখলে, মডেল দিয়ে লিখলে টোটাল 30টার মতো হয়। তো যাই হোক, আমার এখানে 24টা হচ্ছে। এই 24টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি কেউ বের করতে পারেন, এই 24টা সেন্টেন্স, এই যেটা আপনারা এখানে দেখছেন, আহ, এদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস, ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ যদি করতে পারেন, এই 24টা সেন্টেন্স আপনি সবকিছু ঠিক রেখে নতুন একটা ভার্ব যদি নিয়ে আসেন, নতুন অবজেক্ট অটোমেটিক্যালি আসবে। এইভাবে যদি 2 দিন 3 দিন এটা প্র্যাকটিস করেন, আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করতে পারি, এতটুকু বলতে পারি, এই ল্যাঙ্গুয়েজে আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং সেইটা মানে কিভাবে করাই বা কিভাবে করে থাকি, আমি আপনাদের একটু একটা ফাইল দেখাই। দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল ফাইল যেটাকে বলা হয়, এই ল্যাঙ্গুয়েজটা ডিসক্রাইব করার জন্য, মানে ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হওয়ার জন্য, ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমরা রুলস স্ট্রাকচার শিখে বসে থাকি। আমরা একটা ল্যাঙ্গুয়েজকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি না, প্র্যাকটিক্যালি চর্চা করার চেষ্টা করি না। এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা, আমাদের মাতৃভাষা তো বাংলা, প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু লিখতে গেলে আপনার ব্রেন আগে বাংলাটা আসে, দেন কনভার্ট করে আপনি ইংলিশে লেখেন। এটা সাইকোলজিক্যাল থিংস। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেটা আপনি ইংলিশে কিভাবে বলবেন, কিভাবে লিখবেন, এইটা আপনাকে ধরতে হবে, এটা আপনাকে নিতে হবে। যেমন দেখেন, এখানে ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 3 দেখেন, কয়েকটা ভার্ব আছে, ব্রেক, স্টেল, ফল, মিড, গিভ, স্পিক, ক্যাশ, ক্লাইম। এখানে পাস্ট টেন্স রিলেটেড 50টা বাক্য আছে, এবং এই 50টা বাক্যে সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, বিভিন্ন কিছু চেঞ্জ আছে। এই চেঞ্জ অনুযায়ী আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। যদি কেউ একদমে, এক নিঃশ্বাসে এই 50টা সেন্টেন্স কেউ যদি কাভার করতে পারে, জীবনে কোনোদিন তার এই পাস্ট টেন্স রিলেটেড কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা শুধু রুলস পড়ি, স্ট্রাকচার পড়ি, বাট প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না বিধায় আমরা ইংলিশে কনভারসেশন করতে পারি না, আমরা ইংলিশে কমিউনিকেশন করতে পারি না। যেমন দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটা। আমি সেন্টেন্সগুলো দেখছি আর বলছি। দেখেন, সে একটি গ্লাস ভেঙেছিল, হি ব্রোক আ গ্লাস। তুমি কি গ্লাসটি ভেঙেছিলে? তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক ব্রেক দ্য গ্লাস। সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? আমি দেখা করিনি, আই ডিডেন্ট মিট উইথ রহিম ইয়েস্টারডে। তুমি কোথায় দেখা করেছিলে? ওয়ার ডিড ইউ মিট? আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম, আই মেট উইথ রহিম ইন দ্য এয়ারপোর্ট। তখন কিন্তু আর মিট হবে না, মেট হয়ে যাবে পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? আই ডিডেন্ট গো টু মার্কেট ইয়েস্টারডে। ওয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? নাম্বার 13, ওয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? নাম্বার 14, সে কি গাছ থেকে পড়ে গিয়েছিল? ডিড হি ফল ফ্রম দ্য ট্রি? Yes, he fell from the tree. Fall, fell, fallen. Fall, fell, fallen. You have to know the form of verb. সে কেন গাছে উঠেছিল? Why did he climb the tree? He climbed the tree to get fruits. হ্যাঁ, সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? ডিড হি স্টেল ইউর মোবাইল ইয়েস্টারডে? ইয়েস, হি স্টোল মাই মোবাইল ইয়েস্টারডে। ওয়েন ডিড হি স্টেল ইউর মোবাইল? হি স্টোল মাই মোবাইল ইন দ্য ইভিনিং। হাউ ডিড হি স্টেল ইউর মোবাইল? ডিড ইউ গিভ আ রোজ টু রানী? ইয়েস, আই গেভ আ রোজ টু রানী। 23, 24, did you give a rose to Rani? Yes, I gave a rose to Rani. When did you give a rose to Rani? I gave a rose to Rani uh, in the evening. Where did you meet? We met in the park. Why did you meet? Why did you meet? We met to talk something. So in this way, you have to translate all the sentences instantly, and you have to practice a lot. Practice, practice, and practice. You all know that practice makes a man perfect. So without practicing, how can you be able to expert and fluent in English? Just do it. ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে, প্রফেশনালি ডেভেলপ করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো আল্টারনেটিভ ওয়ে নাই। আপনারা যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, খুব কম সময়ের ভিতর, খুব দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। দ্যাট ইজ দ্য মেইন থিংস। আপনাকে অবশ্যই অবশ্যই এই যে, তাহলে আমরা এই কনভারসেশনটা
এখন সলভ করার চেষ্টা করব। বাংলায় দেওয়া আছে, আমি ইংলিশে এটা করব, এবং এটা খুবই ইনডাইরেক্ট একটা কনভারসেশন। দেখি আমরা পারি কিনা। তো প্রথম বাক্যটি হচ্ছে, মা ছেলেকে বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন। এটা ইংলিশে কি হবে আপনারা কে বলতে পারবেন? এটা কোন টেন্সে লেখা আছে? টেন্সটা কে বলতে পারবেন? এটা কোন টেন্স? এনিওয়ান ক্যান সে? এটা কোন টেন্সের বাক্য? আপনাদের ভিতর থেকে একজন বলতে পারবেন? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কেউ? Past tense. Past tense. এটা এটা ইংলিশে কি হবে কেউ বলতে পারবেন? এটা ট্রান্সলেশন কি হবে? এনিওয়ান ক্যান সে? What violence? Why did you wake up early today? দেখেন, বোঝার চেষ্টা করেন। অনেকে বলছে প্রেজেন্ট টেন্স, বা একজন বললেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন, এটা পাস্ট। কেন পাস্ট? উঠলে। তাহলে দেখেন, একটা কাজ আমার হয়ে গেছে, তাই না? অর্থাৎ কেন, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড আমি ট্রান্সলেট করতে গেলে আগে কি করব? ওয়াই। দেন ডিড ইউ, পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন তৈরি করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। সো ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে? সো আর্লি টুডে অর্থাৎ আজ তুমি এত সকালে উঠলে কেন, কথাটা বোঝেন। আমার এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো, তাহলে বাংলাটা এরকম লেখা থাকতো যে ওয়াই ডু ইউ গেট আপ সো আর্লি টুডে। ওয়াই ডু ইউ গেট আপ, হ্যাঁ, কেন তুমি এত সকালে ওঠো। আর প্রতিদিন কোন একটা কাজ যদি হয়, রেগুলার হ্যাবিট যদি কোনো কিছু বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা তো কাজটা হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে গেছে, মা বলতেছে। এখন এটা মানে আমি যদি সত্যিকার অর্থে সিচুয়েশনটা কনসিডার করি, বিবেচনা করি, এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা। হ্যাঁ, যে তুমি এত সকালে উঠেছো কেন, বাংলাটা যদি এরকম থাকতো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো। আমরা এরকম লিখতে পারতাম, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে বাংলাটা এরকম হয়, তুমি এত সকালে উঠেছো কেন, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে। পাস্ট ইনডিফিনিট, এই যে যেটা আপনারা দেখছেন, হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। প্রেজেন্ট ইনডিফিনিট, তুমি এত সকালে ওঠো কেন প্রতিদিন, হোয়াই ডু ইউ গেট আপ সো আর্লি টুডে। অর্থাৎ কম্পেয়ার করতে হবে একটার সাথে একটা। ছেলে বলছে, মা আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। এইটা কোন টেন্স, বা এটা ইংলিশ কি হবে? আপনারা কে বলতে পারবেন এটা কোন টেন্স বা কি হবে? কোয়েশ্চনটা ওইটা থেকে আর্লি ইন দ্য মর্নিং হবে না? সো আর্লি দিলেই হয়ে যায়, আর মর্নিং দেওয়া লাগে না। ঠিক আছে, আচ্ছা স্যার। মর্নিং দিলেও কোনো সমস্যা নাই, দিতে পারেন। আচ্ছা, তারপর আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। না, এটা এটা ফিউচার ইনডিফিনিট না। দেখেন, আমি এতক্ষণ কি পড়ালাম? আপনি যদি সারা রাত, মানে ওই যে কি একটা বলে না, তো মানে এতক্ষণ আমি কি দেখালাম আপনাদের? ফিউচার ইনডিফিনিট কেন? আমি মডাল সেমি মডেলের ব্যবহার দেখালাম না? কেন মডাল সেমি মডেল আমরা শিখি? কি বলছি আমি শুরুতে? যে আমাদের কথা বলতে গেলে সময়ের পরিবর্তন করতে হয়, এর জন্য আমরা টেন্স শিখি। তো ইংলিশে 12টা টেন্স আছে। এই 12টা টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না, বিদায় মডেল সেমি মডেল আমরা শিখি। আমি যদি বলতাম আজ আমি পরীক্ষা দিতে যাব, তাহলে সেটা ফিউচার, এটা যেতে হবে, বাধ্যবাধকতা, কোনো কাজ করতে হবে। এটা হচ্ছে সেমি মডেলের স্ট্রাকচার, নট ফিউচার। ফিউচার ইনডিফিনিট না, এটা হচ্ছে সেমি মডেলের একটা স্ট্রাকচার। হ্যাভ টু এর ব্যবহার করতে হবে, যে মাদার টুডে আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম, আই হ্যাভ টু গো টু অ্যাপিয়ার অ্যান এক্সাম টুডে। সো এইভাবে আপনি কথাগুলোকে বলতে পারেন, আই হ্যাভ টু গো টু। পরীক্ষা দেওয়া, এখানে গিভের ব্যবহারটা এইভাবে হয় না, ঠিক আছে? অ্যাপিয়ার বললে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মা বলছে তুমি কখন যাবে, এইটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কখন যাবে, তাহলে কি হবে? ওয়েন। এরপর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব উইল, এরপর সাবজেক্ট ইউ, এরপর মেইন ভার্ব গো। ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। দেখেন, আমি কিন্তু শুধু এটা শিখাই না, আমি আগেও দেখাইছি আপনাদের। এই যে বাক্যটা আমি লিখলাম, যে ওয়েন উইল ইউ গো, এই বাক্যটাকে কি আপনি আরো অন্যান্য টেন্সে ট্রান্সফর্ম করতে পারবেন? আমি যদি বাংলাটা এরকম বলি, তুমি কখন যাও, ইংলিশ কি হবে? ওয়েন ডু ইউ গো। ওয়েন ডু ইউ গো। আমি যদি বলি তুমি কখন গিয়েছিলে, ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং। ওয়েন আর ইউ গোয়িং। তুমি কখন যাচ্ছিলে, ওয়েন ওয়্যার ইউ গোয়িং। তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো। কখন যেতে থাকবে, ওয়েন উইল ইউ বি গোয়িং। তুমি কখন গিয়েছো, when have you gone, when have you gone, ওকে?
সেইভাবে ট্রান্সফর্ম করা শিখবেন। হ্যাঁ, মা ছেলে বলছে 9টায়, সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। অ্যাট 9 AM তুমি কি রান্না করেছো? দেখছেন, এই যে করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? হোয়াট হ্যাভ ইউ কুকড? হোয়াট হ্যাভ ইউ কুক, হ্যাজ প্লাস V3। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে? তাহলে কি হবে? যেভাবে আগেরটা আছে সেভাবেই আমরা করব। তাহলে আই হ্যাভ নট কুকড এনিথিং, আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে? তাহলে হোয়াট উইল ইউ ইট, হোয়াট উইল ইউ টেক, আর হোয়াট উইল ইউ ইট। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটা করো, প্লিজ ডু ইট হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি, আর হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফাস্ট, তাড়াতাড়ি। মানে এখানে আলাদা দুটো ক্লজ হবে, ঠিক আছে? আলাদা দুটো ক্লজ হবে, মানে দুইটা আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব। আপনি এইভাবেও বলতে পারেন, হোয়াট এভার ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, যা কিছু তাড়াতাড়ি হতে পারে, প্লিজ ডু ইট ফর মি। দেখেন, একটা ইনডাইরেক্ট কনভারসেশন আপনি সলভ করছেন। যেটাই বাংলা আছে সেটাই যে আপনাকে ইংলিশে বলতে হবে এরকম না, আপনি সিচুয়েশন বুঝে সঠিক টেন্সটা ঠিক রেখে আপনার মতো করে বলবেন, পলাইটনেস ক্রিয়েট করে। হ্যাঁ, পরোটা খাবে কি, উইল ইউ টেক ব্রেড? আর পরোটা, এগুলো নাম ধরে রাখা যায় না অনেক। মা বলছে দইও রয়েছে, ইয়োগার্ট ইজ অলসো রেডি, ইয়োগার্ট, হ্যাঁ, আর কার্ড ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, নাও মাদার, মেক সাম খারি। হ্যাঁ, কি তরকারি তুমি বলো? হোয়াট কাইন্ডস অফ খারি উইল আই কুক, প্লিজ টেল মি। মানে দেখেন, কি তরকারি তুমি বলো, এটা আপনি শুধু এইভাবেই করবেন না, আপনি আপনার মতো করে আরেকটু সুন্দর করে লেখেন সেন্টেন্সটা। যেমন যেটা বললাম, যে হোয়াট কাইন্ড অফ খারি উইল আই কুক ফর ইউ, প্লিজ টেল মি। মানে এই প্লিজ টেল মি কথাটাকে, মানে এই ক্লাসটাকে আপনি ফার্স্টে নিয়ে আসতে পারেন, যে প্লিজ টেল মি হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক ফর ইউ, হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক ফর ইউ। আসলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি জানেন? স্পিনাস। স্পিনাস উইথ পটেটো কারি। ওকে, এনিথিং এলস? বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু? মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? উইল ইউ টেক ক্যারট হালুয়া or dessert, you can say that. না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আই থিঙ্ক, আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, ইউ ক্যান সে অলসো সে দ্যাট ডেজার্ট উইল বি রেডি সুন। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দ্যার ইজ লিটল মিল্ক। ওকে, দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, আগে গোসল করে নাও, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু প্রথমে আমাকে জুতো পালিশ করতে হবে, এই যে করতে হবে, হ্যাঁ, হ্যাভ টু, বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ। কি হবে? হ্যাভ টু পলিশ। ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ। মা বলছে তুমি গতকাল করনি, তুমি গতকাল করনি, এই যে বাক্যটা, এর ইংরেজি কি হবে জানেন? এটা কিভাবে আসে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আপনার একটা ছেলে, আপনি ক্লাস করছেন, এখন সে রাতে ভাত খাবে না, আপনি তাকে বলছেন তুমি ভাত খাবে না, কি হয়? ওন্ট ইউ ইট রাইস? তো তুমি গতকাল করনি, কি হয়? এ দেখেন, তুমি করেছিলে, ইউ ডিড ইট, ইউ ডিড ইট। তাহলে তুমি করনি, ইউ ডিডেন্ট ডু ইট, তুমি করনি। তুমি কি করেছিলে? ডিড ইউ, দেখেন, তুমি কি করেছিলে? ডিড ইউ ডু ইট? তুমি করনি, তখন কি হবে? যে ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে? ইয়েস্টারডে, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে? তুমি গতকাল করনি, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে? হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সেটা বলছে মনে ছিল না, আই ফরগট ইট, আই ডিডেন্ট রিমেম্বার। আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, কি হবে? টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। সে বলছে না মা, আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। নো মাদার, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। মা বলছে ঠিক আছে, হারি আপ, ওকে হারি আপ। আই এম গোয়িং টু কিচেন, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি রান্নাঘরে যাচ্ছি। আই এম গোয়িং টু কিচেন, আমি রান্নাঘরে যাই। আই গো টু কিচেন, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য কিচেন, আমি যাব। আই উইল গো টু দ্য কিচেন, আমি যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য কিচেন, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু দ্য কিচেন, আমি রান্নাঘরে গিয়েছি। আই হ্যাভ গন টু দ্য কিচেন, ইউ হ্যাভ টু ডু ইট। মা বলছে, ছেলে বলছে মা আমার গোসল হয়ে গেছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ। বলতে পারি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ ফিনিশড মাই বাথ। খাবার দিয়ে যাও, প্লিজ সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, দিয়েছি, করেছি, থেকেছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। ছেলে বলছে ওকে, আই এম গোয়িং, আমি যাচ্ছি, কিপ মি ইউর প্রেয়ার। সো যাই হোক, এই যে
একটা ইনডাইরেক্ট কনভারসেশন, বাংলায় লেখা, আমি দেখি ইনস্ট্যান্টলি সঠিক টেন্স টাইম বুঝে ইংলিশে বলতেছি, এইটা আপনাকে বলতে হবে, এই জায়গা থেকে ওভারকাম করতে হবে। আপনি একটা দেখে বুঝবেন না, দেখেন এরকম কনভারসেশন 8-10টা যখন আপনি সলভ করবেন, তখন আপনি অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আপনি ইমাজিন করতে পারবেন। ব্রেনে যেটাই বাংলা আসুক না কেন, ওইটা ভাবতে হয় না আর, ইনস্ট্যান্টলি সেটাকে আপনি ইংলিশে মডিফাই করতে পারছেন, ট্রান্সফর্ম করতে পারছেন, কনভার্ট করতে পারছেন। ল্যাঙ্গুয়েজ শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে। ভুল কেন হয়? আপনি যত দুর্বল থাকেন, যত ইলিটারেট থাকেন, আপনি আসেন, আমি আপনাকে শেখাবো। ইংলিশ কঠিন কিছু না, আমরা পারি না, আমরা প্র্যাকটিস করি না। প্র্যাকটিসটা হচ্ছে মেইন, মেইন থিংস ইম্পর্টেন্ট। এই কনভারসেশনগুলো আমার স্টুডেন্টদের আমি করাই। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, পেইড কোর্সে এই যে জিনিসটা না, এটা আমি আমার স্টুডেন্টদের দিয়ে করাই, সেখানে ভুল হলে আমি তাকে ধরাই দিই। আপনি ফ্রি ক্লাস করছেন, আপনাকে দিয়ে আমি এভাবে করাতে পারছি না। আনমিউট করে দিলে একসাথে সবাই কথা বলে উঠবে। তো আপনি যদি এটা করতে পারেন, সেখানে ভুলটা যদি আমি সলভ করে আপনাকে এক্সপ্লেন করে দিতে পারি যে এটা এই কারণে এরকম হবে, তাহলে এটাকে আপনি ধরে রাখতে পারবেন। এটা ধরে রাখতে হবে। আনন্দের সাথে শেখেন, প্লেজারের সাথে শেখেন। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এভাবে শিখাই থাকি। আপনি কেন ভাষা পারবেন না? এই ভাষা কঠিন না, আমরা সঠিক জায়গায় আসি না, সঠিক জায়গায় ডেভেলপ করার চেষ্টা করি না, তাই আমরা পারি না। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ক্লাস করেন, পেইড কোর্স করেন, সেগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলোর কম্পেয়ার করবেন। যদি বেটার কিছু না পান, তখন আপনি বলবেন, আমি সেইভাবেই পড়াই। তো যাই হোক, আর 19 তারিখ থেকে আমার নতুন পেইড ব্যাচ শুরু হবে, যারা ভর্তি হতে চান হতে পারেন। আমি এতটুকু বলতে পারি, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না। আর আমার এই কোর্সটা হচ্ছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারবেন। এই কোর্সটা হচ্ছে টোটাল আপনার 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন। যদি না পারেন, যদি কোনো ক্লাস মিস করেন, আপনি পরবর্তী যে কোনো নতুন ব্যাচেও পড়তে পারবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। আমার এই কোর্সে টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকা যদি আপনার কমপ্লিট থাকে, আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। ইভেন 2,000 টাকা একবারে না দিতে পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও আপনি ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা 1 মাসের ভিতর দিয়ে দিলে হবে। তো গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। নতুন যে ব্যাচটা রাত 10টায় শুরু হবে আগামী বুধবার থেকে, যে তোমার নোটিশ দেওয়া হয়েছে, বুধবার থেকেই শুরু হবে। 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন, এতটুকু বললাম। আর ওই যেটা বললাম, যদি 3 মাসে আপনি না পারেন, আপনার আরো যদি সময় লাগে, আপনি সেটা পাবেন। তার জন্য কোনো টাকা দিতে হবে না। আর এই কোর্সটা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা স্টুডেন্ট আছেন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা এমনভাবেই আমি ডিজাইন করেছি, এটা ডেভেলপ করে, এটা এটা শিখে আপনি আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, আপনি হাউস ওয়াইফ, টিচার, প্রত্যেকে কমপ্লিট কোর্সটা আমি এটা করাচ্ছি। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওই একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড বা রিলেটেড থাকে। যারা বলে আমি গ্রামার পারি, স্পোকেন পারি না, স্পোকেন পারি গ্রামার পারি না, স্পোকেন পারি রাইটিং পারি না, এটা ভুয়া কথা। তারা মূলত কিছুই পারে না, কারণ একটা পারলে একটা অটোমেটিক্যালি আয়ত্তে এসে যায়। আমি আপনাকে নিয়ে যাব, সেইভাবে করাবো, আপনি দেখেন না কতটা সহজে ভাষাটা শেখা যায়। টোটাল 30টা ক্লাস, প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা, অর্থাৎ যারা দিনের বেলায় বিজি লাইফ লিড করেন, আমিও একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, তো যারা বিজি লাইফ লিড করেন, রাতের বেলায় আপনার ফ্রি টাইম বা লেজার টাইমকে কাজে লাগিয়ে যারা ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। রাত 10টাতেই শুরু হবে। 19 তারিখের পর থেকে এই ফ্রি ক্লাসগুলো এইভাবে রেগুলার হইতে থাকবে না, থাকবে পরে হবে, বাট এই যে প্রতিদিন এখন যেভাবে হচ্ছে, এভাবে হবে না। এই ফ্রি ক্লাসগুলো আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমেই নিয়ে থাকি। সো এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাস নিব। ক্লাস শেষে রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন। কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে আবার দেখতে পারবেন। এতটুকু আমি বলে রাখলাম। এই ফ্রি ক্লাসেও তো আমি রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি। আর একদম বেসিক থেকেই শুরু করব, যারা একদমই দুর্বল তারাও শিখতে পারবেন। এখানে ভোকাবুলারির উপরেও কোর্সে দেখবেন, আমার ভোকাবুলারির উপর আমার একটা বই আছে, মিশন ভোকাবুলারি। এটা হচ্ছে গল্পে গল্পে ভোকাবুলারি শেখা, মানে সবকিছু আপনার একাডেমিক ভোকাবুলারি হোক, অ্যাডমিশন ভোকাবুলারি হোক, বিসিএস, ব্যাংক জব, আইএলটিএস অ্যান্ড ফ্রিল্যান্সিং রিলেটেড, বিজনেস অ্যান্ড কর্পোরেট রিলেটেড ভোকাবুলারি, সবকিছু লার্নিং ভোকাবুলারি থ্রু স্টোরিজ, আ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। ওকে। তো এটার উপরে অনেক সেশন আছে, অনেকগুলো লাইভ ক্লাস আছে। এটা দেখেন, অনেকে বই কেনে, বই কিনে কতজন পড়ে, ওই কিনেই রেখে দেয়। কিন্তু আমি যদি লাইভ ক্লাস নেই, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় দেখাই, তাহলে জায়গাটা ডেভেলপ করা যায়। আমি সেটা নিব আপনাদের, তো আপনারা যারা এখানে আসবেন। তো
যে কথাটা বলছি, যারা কোর্স করতে চান তারা আসতে পারেন। এখানে টোটাল 70টা ক্লাস, হিউজ ক্লাস, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। এবং প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা ডেভেলপ হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে আপনি পাবেন। 40 থেকে 50 নম্বর ক্লাস থাকবে আপনার রাইটিং এর উপর, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, রাইটিং এর এক্সপার্ট হতে চান তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। আর যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, 50 থেকে 70 নম্বর ক্লাস থাকবে। এই যে একটা কনভারসেশন এখন করালাম না, এগুলো আপনাদের দিয়ে করায়। লাস্টের ক্লাসগুলো আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, সার্টেন টপিকের উপর, আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, অ্যান্সার অ্যানালাইসিস করে দিব, এবং কিভাবে আপনি স্পিকিং করবেন আমি বুঝাই দিব। তো এটা আপনাকে স্পিকিং করতেই হবে, ঠিক আছে? এইভাবে যদি আমি করাই, আপনি কেন পারবেন না? বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারেন। এই সুযোগটা আমি দেই, এটা এটা কোথাও আপনি পাবেন না। 19 তারিখ থেকে ক্লাস শুরু হবে। বর্তমানে আমার 75তম ব্যাচ রানিং আছে। যারা ভর্তি হবেন আপনাদেরকে আমি একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে এরকম, যে আপনি আমার ব্যাচের স্টুডেন্টস, আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা ইনকেস যদি ডিলেট হয় বা আপনার ফোনে কোনো সমস্যা হয়, এইটা আমাকে পরে দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে, একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু আপনি এখান থেকে শিখতে পারবেন। এই এই দুইটা হচ্ছে আমার নাম্বার। যারা ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিটটা জানাবেন বা একটা স্ক্রিনশট দিবেন, আমি অ্যাড করে নেব। আর আজকে অনেকেই ভর্তি হয়েছেন আপনারা, আমি আপনাদের যে নতুন হোয়াটসঅ্যাপে প্রাইভেট গ্রুপ সেটাও কমপ্লিট করা হয়ে গেছে, আগামীকাল থেকে আপনারা সেটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। যদি কেউ মনে করেন আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, প্রফেশনাল হতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক আমার ভালো লাগছে, হয়তো আমি শিখতে পারবো, বুঝতে পারবো, আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে চাই, যদি এরকম মনে হয়, আমি ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, গোছানো পদ্ধতিতে আমি ডেভেলপ করতে চাই, প্রফেশনাল হতে চাই, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি and you will be expert and fluent in English within very short time. এতটুকু বলতে পারি, আপনি পারবেন, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আর আর যে মেইন কথাটা